হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড নিয়ে। ইন্টারন্যাশনাল আইএফআরএস 1, যেটা আসলে আলটিমেটলি ফার্স্ট টাইম অ্যাডopশন অফ দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন যাই আমরা আইএফআরএস 1 সম্বন্ধে ডিটেলস জেনে নিই, বা জানার চেষ্টা করি যে কোন কোন জায়গাগুলোতে আসলে আমাদের এই ইয়াগুলো ভালোভাবে জানলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রপার ওয়েতে করতে পারবো। সো এখানে দেখুন, আহ তিনটা স্টেপ, যেটা আইএফআরএস একটা রোড ম্যাপ, যেটা ফার্স্ট টাইম অ্যাডopশন করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে জায়গাটুকু আছে আসলে, এটা হলো একটা ব্রিজ। ব্রিজ যেভাবে থাকে, যে অর্থাৎ ইনিশিয়াল স্টেজ থেকে কিভাবে আমি একটা ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড ওয়েতে বা স্টেটমেন্টটা করব। সো অনেকে অনেক ভাবে হলো লোকাল অ্যাকাউন্টিং সিস্টেম ব্যবহার করে থাকে, বাট এখন যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো রয়েছে, সেটা মূলত আইএফআরএস কে ফলো করা, মানে করতে গেলে ইন্টারন্যাশনাল ভাবেই এটাকে রিকগনাইজ করা হয়। সো আইএফআরএস টা একটা ইন্টারন্যাশনাল একটা এলিমেন্ট। সো এই কারণেই যে জায়গাগুলোতে থাকে যে আমরা আইএফআরএস এই যেমন যদি আমি একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলি যে গ্যাপ, এটা এটা একটা লোকাল একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাট লোকাল স্ট্যান্ডার্ড থেকে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড যে জায়গাগুলো আছে সেগুলোকে মূলত আইএফআরএস হেল্প করে, সেটাকে হলো একটা ফরমেশনে গ্লোবালি ভাবে এটাকে হলো একটা সিস্টেমে নিয়ে যাওয়ার জন্য। আসলে এর মূল উদ্দেশ্যটা হলো যে আইএফআরএস যে জায়গাগুলোতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেন থাকে ট্রান্সপারেন্ট, এবং পূর্ববর্তী বছরগুলোর সাথে যা থাকে কম্পারেটিভলি, এবং কেবল এটি মানে বিষয়টা এরকম না যে আমি বারবার চেঞ্জ করব, এবং এটা যেন হয় অ্যাকসেপ্টেবল ইনভেস্টরদের কাছে, এবং যে অর্গানাইজেশনের আসলে আর্থিক যে চিত্রটাকে তুলে ধরবে সেটা যেন অবশ্যই অ্যাকসেপ্টেবল হয়। তো খেয়াল করে দেখেন, যেখানে একটা লোকাল গ্যাপ আর লোকাল অ্যাকাউন্টিং সিস্টেম থেকে আইডেন্টিফাইড ট্রানজিশন ডেট, এবং এইটাকে স্টার্ট মানে আর্লি পিরিয়ডের থেকে ফুল কম্পারেটিভ একটা ইনফরমেটিভ ওয়েতে চলে যায়। 2 নম্বর যেটা, যে প্রিপেয়ার দ্য ওপেনিং পজিশন, একটা ওপেনিং পজিশন থাকবে, এবং রিকনসিডার দ্য প্রেজেন্ট স্টেটমেন্ট এবং কম্পেয়ার করবে। সো এই যে মিনিমাম যে ফাইন্যান্সিয়াল ডাটা টেবিল গুলো থাকে, তার মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, প্রফিট অ্যান্ড লস, তারপরে ক্যাশ ফ্লো, চেঞ্জ অফ ইকুইটি, এই জিনিসগুলো মূলত থাকা প্রয়োজন। সো আইএফআরএস ওয়ান মানে ফার্স্ট টাইম অ্যাডপশন অফ দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যেটা আপনাদেরকে আমরা বললাম যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে রিপোর্টিংটাকে করা যায় সেটা নিয়ে। তো আমরা যদি চিন্তা করি যে স্কোপ এন্ড অ্যাপ্লিকেবিলিটি আসলে কি থাকে আইএফআরএস অনেক, আইএফআরএস আসলে কাদের জন্য, বা আর্থিক বিবরণীটা আসলে কারা এটা তৈরি করবে। সো আইএফআরএস ওয়ান অ্যাপ্লাই টু অ্যান এন্টিটি ফার্স্ট টাইম আইএফআরএস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইন্টারিম রিপোর্ট ফর দ্য পিরিয়ড। তাহলে এটা হলো যে তখন একটা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে যারা প্রথমবার পূর্ণাঙ্গভাবে মানে আইআরএস টা মেনে চলবে। এবং এটা কাদের জন্য মূলত, হু শুড অ্যাপ্লাই ইট, যে এখানে যারা আগে লোকাল অ্যাকাউন্টিং অনুসরণ করতো কিন্তু ইন্টারন্যাশনাল বাজারে প্রবেশ করতে চায়, বা ইন্টারন্যাশনাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড করতে চায়, অথবা একটা স্ট্যান্ডার্ড আসতে চায়। যদিও আমাদের দেশে আইএফআরএস ফলো করতে হয়, অডিট একটা কোম্পানি থাকলে, কোম্পানি যে যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে, লিমিটেড কোম্পানি থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আইএফআরএস ফলো করে অডিট অ্যাকাউন্টস গুলো তৈরি করতে হবে, এবং বিভিন্ন এন্ট্রিতে জমা দেওয়া প্রয়োজন পড়ে। বাট যারা এটা অনুসরণ করে না, তাদের জন্য, যারা লোকালি একটা হিসাব কিতাব রাখছেন কালী খাতার মাধ্যম দিয়ে, এখন ওইটাকে যদি আপনি ইন্টারন্যাশনাল ভাবে রিকগনাইজ আসতে চান বা ইনভেস্টর নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আইএফআরএস টাকে ফলো করতে হবে। এবং দেখা গেল ফার্স্ট স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা থাকবে, যে দেখা গেল যে রিপোর্টের লোকাল যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো ফলো করে বা অ্যাকাউন্টিং সিস্টেম গুলো ফলো করে, তারা ইন্টারনাল আইএফআরএস রিপোর্ট অনুযায়ী ভুল যে জায়গাগুলো থাকে সেগুলো নিয়ম মেনেই রিপোর্ট গুলো তৈরি করবে, এবং আইএফআরএস এর যে হলো লেজিটিমেট ইস্যুগুলো আছে সেগুলোকে অবশ্যই ফলো করতে হবে ফর দ্য এক্সটার্নাল ইউজের জন্য। তো কি প্রিন্সিপাল অফ দ্য আইএফআরএস ওয়ান, এখানে তিনটা আসলে পিলার কাজ করে।
প্রথম পিলারটা হলো ফুল রেস্ট্রিকটিভ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তাৎক্ষণিকভাবে আপনাকে এমন ভাবে হিসাবগুলো করতে হবে যেখান থেকে শুরু করে আইএফআরএস আপনি মেনে চলছেন। অর্থাৎ তারপরে ওপেনিং আইএফআরএস স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন, দ্য ডেট অফ দ্য ট্রানজিশন, অর্থাৎ এখানে একটি মানে ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করতে হবে যেখানে আইএফআরএস এর যাত্রা স্টার্ট করবে। এবং কনসিস্টেন্সি, যে ইউ মাস্ট ইউজ দ্য অ্যাকাউন্টিং পলিসি, যে অ্যাকাউন্টিং পলিসিগুলো আপনি ব্যবহার করবে, এবং এবং এটা শুরু থেকে বর্তমান পর্যন্ত একই ধরনের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে আপনাকে ফলো করতে হবে। অর্থাৎ আপনি যদি মানে দেখা গেল যে একটা পর্যায়ে গিয়ে একভাবে করতেছেন, একটা পর্যায়ে একভাবে, তাহলে না, আইএফআরএস যেভাবে ফলো করতে বলছে আপনাকে সেভাবে ফলোগুলো করতে হবে। তাহলে তিনটা পিলারের মধ্যে খেয়াল করে দেখুন, কনসিস্টেন্সি, ওপেনিং আইএফআরএস স্টেটমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন, যেটা ডেট অফ ট্রানজিশনের কথা বলা থাকে, ফুল রেস্ট্রিকটিভ অ্যাপ্লিকেশন, যেটা আসলে তাত্ত্বিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা থাকে, এবং অলওয়েজ এটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে যে ট্রানজিশন প্রসেস বা স্টেপ বাই স্টেপ, আমি যদি দেখি যে ট্রানজিশন একটা ক্রোনোলজিক্যাল জার্নি, এবং এটা আসলে নির্ধারিত করে দেয় যে আপনি একটা নির্দিষ্ট ডেট থেকে শুরু করে আপনাকে এটা শেষ করতে হবে। আমাদের দেশে যেমন অনেকে জুলাই থেকে শুরু করে, জুলাই থেকে জুন পর্যন্ত, আবার অনেকে আছে যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। সো ফিসকেলের যে জায়গাটুকু, সেটা আপনাকে ডেট অফ ট্রানজিশন একটা ডেট থেকে শুরু করতে হবে, এবং হয়তো ডিসেম্বরে গিয়ে শেষ হবে অথবা জুনে গিয়ে শেষ হবে। বিষয়টা এরকম। প্রিপেয়ার দ্য ওপেনিং ব্যালেন্স শিট, অর্থাৎ আপনাকে যেটা আইএফআরএস অনুযায়ী প্রয়োজনীয় অ্যাসেট লাইবিলিটিজ যে রিকোয়ার্ড বা ডি রিকগনাইজ দোজ দ্য নট পারমিটেড, অর্থাৎ আপনাকে যে সমস্ত জিনিসগুলো অনুমোদিত নয় আইএফআরএস, সেগুলো বাদ দেওয়া, আননেসেসারি জিনিসগুলো বাদ দিতে হবে। তারপরে থাকে রিক্লাসিফাই, অর্থাৎ আপনার যে লোকাল ভাবে হয়তো বা আপনি একটা সিস্টেম ফলো করতেন, বাট আপনাকে ক্লাসিফাই করতে হবে হেড অফ অ্যাকাউন্টস অনুযায়ী। আপনাকে অ্যাকাউন্টিং সিস্টেম চার্ট অফ অ্যাকাউন্ট ফলো করে সবগুলো ক্যাটাগরাইজ করতে হবে। এবং মেজারমেন্ট যে যেগুলো থাকে, যে অ্যাপ্লাই দ্য আইএফআরএস মেজার ফেয়ার ভ্যালু অ্যামortization কস্ট এবং অল টু রিকগনাইজড আইটেম, অর্থাৎ আপনাকে সম্পদ ও দায়ের মূল্য ফেয়ার ভ্যালুতে নির্ধারণ করতে হবে। সমন্বয় অ্যাডজাস্টমেন্ট, রূপান্তরের যে জায়গাগুলো থাকে, অর্থাৎ ট্রান্সফরমেশনের যে জায়গাগুলো থাকে, যে মনে করেন যে লাভ হবে না প্রফিট হবে না লস হবে, এবং তা সরাসরি রিটার্ন আর্নিং এ বা ইকুইটির সাথে সমন্বয় করা যায় কিনা, এই বিষয়গুলো আপনার কনসিডারেশনে থাকতে হবে। তারপরে ম্যান্ডেটরি এক্সেপশন, যে ম্যান্ডেটরি এক্সেপশন থাকে যে কিছু কিছু জিনিস ব্যতিক্রম, অতীতে কোনো জিনিস যদি আপনাকে দেখা যায় যে সংশোধনের নামে জালিয়াতি করতে না পারে, সেই জন্য কিছু আহ, কিছু প্রকার ব্যারিকেড দেওয়া। এবং এটা যেমন এস্টিমেশন, অর্থাৎ অনুমান, অর্থাৎ আগে কোনো একটা অ্যাকাউন্টিং সিস্টেমে দেখা গেল যে আগের হিসাবগুলো মানে আমি অনুমান নির্ভর সব পরিবর্তন করেছি, কিন্তু আইএফআরএস এ এটা পসিবল নয়। অর্থাৎ এস্টিমেশন যে ডেটের পরে এই এস্টিমেশন করার সুযোগটুকু থাকে না। ডিক্রিউরেশন, যদি কোনো আর্থিক আগের নিয়মে বিক্রয় বা সেলস দেখানো হয় আইএফআরএস এর নিয়ম, তাহলে আবার ফিরিয়ে মানে যে জায়গাটুকু আমি ব্যাক করে আনার সুযোগটুকু নেই। আম, তারপরে অতীতে কোনো যদি হেজিং সম্পর্ক না থাকে, বর্তমানে এসে তা তারিখে তা তৈরি করা যাবে না। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট সার্টেন রিকোয়ারমেন্ট আইএফআরএস 10 যে জায়গাগুলোতে থাকে, সেটা অবশ্যই অ্যাপ্লাই প্রসপেক্টিভলি করতে হবে। তারপরে অপশনাল কিছু এক্সামশন থাকে, রিকগনাইজ দ্যাট দ্য ফুল যে ডিমড কস্ট, সম্পদের মূল্য, আমরা যদি ধরি যে পিপিএ, যে আমরা অবশ্যই 20 বছর আগে কিনা কোনো কারখানা আসল দাম যদি আমি কিনতে যাই বা অ্যাসেটের দাম কিনতে যাই, তাহলে ফেয়ার ভ্যালুতে বাজার দরে যে ডিম কস্ট সেটা ধরা যাবে। আবার বিজনেস কম্বিনেশনের ক্ষেত্রে যদি কোনো কোনো কোম্পানি যদি আমি অ্যাকুইজিশন করি, তাহলে নতুন করে হিসাবটা করার যে জায়গাগুলো, সেটা আসলে খুব একটা প্রয়োজন পড়বে না, এটাকে আমরা কনসিডারেশন এক্সেপশনে নিতে পারবো। কিউমুলেটিভ যে জায়গাগুলো থাকে, যে দেখা গেল যে আম, আমাদের যে ফরেন এক্সচেঞ্জ বা জিরো রেটের যে ট্রানজেকশন গুলো, সেগুলো হিস্ট্রিক্যাল ক্যালকুলেশন এবং থেকেই আমরা এই ক্যালকুলেশন গুলো করবো। অর্থাৎ কিউমুলেটিভ ট্রানজেকশন ডিফারেন্সটুকু আমরা অবশ্যই এখানে অ্যাভয়েডিং দ্য কমপ্লেক্স হিস্ট্রিক্যাল ক্যালকুলেশন বাদ দিয়ে আমরা ট্রানজেকশনটা জিরো রেট থেকে শুরু করতে পারি। অর্থাৎ এই জায়গাগুলোতে আমরা কনসিডারেশন নিব।
আবার যদি কিছু কিছু প্রেজেন্টেশন ডিসক্লোজার রিকোয়ারমেন্ট গুলো করতে হবে। যেমন আমি যদি ধরি যে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানকে কিছু কিছু সমন্বয় বা ব্রিজ এটা করতে হবে। যেমন ইকুইটি রিকনসিলিয়েশন, একটা ইকুইটি রিকনসিলিয়েশন করতে গেলে যে লোকাল অনুযায়ী ইকুইটি এবং আইএফআরএস অনুযায়ী ইকুইটির মধ্যে পার্থক্য, একটা ন্যারেশন বা একটা ব্যাখ্যা অবশ্যই দিতে হবে। অর্থাৎ তারপরে প্রফিট অ্যান্ড লস রিকনসিলিয়েশন, গত বছর নিট প্রফিট যদি লোকাল নিয়মে কত হয়ে থাকে এবং আইএফআরএস কত হলো তা কারণ দেখাতে হবে। তো এই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে হলো কনসিডারেশন নিতে হবে, ডিসক্লোজ গুলো করতে হবে, যেন এই ডিসক্লোজিং গুলো কোনোভাবেই হিডেন না থাকে অবশ্যই। তারপরে যে কমন কিছু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ গুলো আমি বলি। যে ডাটা অ্যাভেলেবিলিটি, অনেক সময় দেখা যায় ডাটা আসলে পাওয়া যায় না। ফান্ডিং হিস্ট্রিক্যাল ডাটা ফর দ্য অ্যাসেট পারচেসের দিকে দেখো, যদি অনেক বছর আগে কেনাকাটা করছে কিন্তু এই অ্যাসেটের আসলে কোনো ডকুমেন্টেশন নেই। তারপর অনেক সময় সিস্টেমের লিমিটেশনও থাকতে পারে। ইআরপি সিস্টেম ম্যানুয়াল কনফিগারটা একটু আইএফআরএস লোকাল গ্যাপ অনুযায়ী নাও হতে পারে। তারপরে কিছু ক্ষেত্রে নলেজ গ্যাপও হতে পারে, যে অ্যাকাউন্টিং টিমের যেটা, সেটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে সাফিসিয়েন্ট যে নলেজ সেটুকু নাও থাকতে পারে। তখন জাজমেন্ট বেজ অ্যাকাউন্টিং হয়ে যায়। সো তারপরে কিছু বেনিফিট যেগুলো থাকে, বেনিফিট আমি বলি যে কম্পারেবল যে জায়গাগুলোতে থাকে, যে একটা যদি একটা স্টার্ট আপ মানে কোনো কারণবশত কম্পেয়ার টু দুইটা কান্ট্রির সাথে কম্পেয়ার করার সুযোগ থাকে। ইনভেস্টর কনফিডেন্সিয়াল যে জায়গাগুলো থাকে সেটা হলো যে বিনিয়োগদের আস্থাটা বেড়ে যায়, মানে যে কোনো ক্ষেত্রে লোকাল বা গ্লোবাল হতে পারে। তারপরে আমি অ্যাক্সেস অফ দ্য ক্যাপিটাল মানে স্টক এক্সচেঞ্জ ইন্টারন্যাশনাল ব্যাংক রিকোয়ার আইএফআরএস, অবশ্যই এটা এখন ম্যান্ডেটরি আসলে করে ফেলেছে যে অবশ্যই আমাকে আইএফআরএসটা ফলো করতে হবে। লিঙ্ক উইথ দ্য আদার যে জায়গাগুলো আছে সেগুলো, আদার স্ট্যান্ডার্ড গুলো যেমন IS 1 সেট দ্য স্ট্যান্ডার্ড হাউ টু IFRS সিস্টেম উইল ইভেন্চুয়ালি লুক। ISA 8 while the ISA International Accounting Standard 8 handle policy change, IFRS 1 override the ISA 8 for the first time adoption. তো আমরা প্রায় শেষের দিকে আসছি। যে আইএফআরএস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন টাইম যেটা থাকে, পরিবর্তন থাকে, সেগুলো আসলে শুধুই মাত্র যে অ্যাকাউন্টিং এর কাজ সেটা না, এটা স্ট্র্যাটেজিক একটা ইস্যু থাকে যেটা এক্সারসাইজ করা হয়, এবং এটা আলটিমেটলি ট্রানজেকশনের সাথে ডাটার যে হলো ইস্যুগুলো থাকে সেটা কম্বিনেশন থাকে। এবং এটা আইএফআরএস 1 এর মাধ্যমে একটা অর্গানাইজেশন ক্লিন, ট্রান্সপারেন্ট এন্ড গ্লোবালি রেসপেক্টেড যে জায়গাগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো সেটা থাকে। এবং এইখানে লোয়ার অফ দ্য ক্যাপিটাল যে ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি থাকে সেটা আলটিমেটলি প্রকাশ পায়। তো আমরা যদি চিন্তা করি যে যে জায়গাগুলো মূলত, যে যদি দেখি যে আহ, এখানে আম, আমাদের টোটাল সিনারিওর মধ্যে আমরা যদি লোকাল অ্যাকাউন্টিং এর কথা বলি, আইডেন্টিফাই ট্রানজেকশন রেসপেক্টিভ ওপেনিং এন্ড পজিশন রিকোয়ারিং, যে আইএফআরএস 1 এর সাথে এটা ক্যালকুলেটিভ ওয়েতে থাকে মূলত। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ।